তাহলে আমাদের যে সেলটা, যে জাইগোটটা ছিল আগের দিনের ক্লাসে আমরা দেখেছি, সেই জাইগোট কখন ফর্ম হচ্ছে? যখন এগ ফার্টিলাইজড হচ্ছে একটা স্পার্ম দিয়ে, তখন সে জাইগোট হচ্ছে একটা সেল। এইবার সেই জাইগোটটা কি করছে? সেই জাইগোটটা সেল ডিভিশন করছে। কি প্রসেসে সেল ডিভিশন হচ্ছে? ক্লিভেজ। এই ক্লিভেজের কতগুলো টাইপ আছে, তো সেই টাইপগুলো আমি আর আলোচনা করব না, হয়ে গেছে আলোচনা। মোদ্দা কথা, ক্লিভেজ মানে হচ্ছে আমার বারবার সেল ডিভিশন। এই বারবার সেল ডিভিশনের জন্য প্রথমে হচ্ছে ব্লাস্টুলা স্টেজ। ব্লাস্টুলা স্টেজের পরে তারপর যে স্টেজটা হচ্ছে সেটা হচ্ছে গ্যাস্ট্রুলা স্টেজ। এবার এই ব্লাস্টুলা স্টেজ থেকে গ্যাস্ট্রুলা স্টেজে কখন চেঞ্জ হচ্ছে? ব্লাস্টুলা স্টেজ মানে একটা গোল বলের মতন অংশ, যার চারদিকে একটা সেল লেয়ার আছে। তারপর সেটা আবার নিজের সেলগুলো ডিভাইড করতে করতে আরো ছোট ছোট সেল হচ্ছে, এবং তার মধ্যে সেলগুলোর বেশ কিছু মুভমেন্ট বা চলন দেখা যাচ্ছে, এবং সেলের আকৃতি পরিবর্তন হচ্ছে। এর ফলে একটা নির্দিষ্ট আকার পাচ্ছে আমাদের এমব্রায়োটা। যে পদ্ধতিতে এইভাবে এমব্রায়ো একটা নির্দিষ্ট আকার পায় সেলের নিজের ডিভিশনের পর তার মুভমেন্টের মধ্যে দিয়ে, তখন সেই প্রসেসটাকে আমরা বলি জেনারেলি গ্যাস্ট্রুলেশন। তাহলে ক্লিভেজের সময় কিন্তু সেলের মুভমেন্ট আলাদা করে হচ্ছে না, সেলগুলো যে জায়গায় আছে সেই জায়গা থেকে একটা সেল থেকে আরেকটা, দুটো থেকে চারটে এরকম ভাবে ভাগ হচ্ছিল। কিন্তু যখনই তার পরের স্টেজে আসছে তখন এদের মধ্যে মুভমেন্ট শুরু হচ্ছে। এবার আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, সেই ছবিটায় কি দেখছি? দেখছি যে প্রথম যেটা ছিল এ, তার বাইরের দিকে যে সেলগুলো, এগুলো প্রত্যেকটা সেল, সেই সেলগুলোর সাইজ বড় বড়। বি হয়ে সি তে যখন আসছে তখন দেখা যাচ্ছে এই সেলগুলোর সাইজ ছোট, এবং তার মধ্যে বিভিন্ন রকম ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, গর্ত তৈরি হচ্ছে। এখানে সেলগুলোকে আর আলাদা করে চেনা যাচ্ছে না, এত ছোট ডিভিশন হয়েছে, এবং গর্তটার বেশ কিছু পরিবর্তন হচ্ছে। বোঝা যাচ্ছে ওইটা ভেতরের দিকে বিস্তৃত হয়েছে, কখনো কোথাও টানেল হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক এই বিস্তৃতিটা ঘটেছে। এই যে মুভমেন্ট সেলের, এই মুভমেন্টটাকে আমরা বলি মরফোজেনেটিক মুভমেন্ট। তবে আমরা এই যে সেলের মুভমেন্ট গুলোকে আমরা এখানে দেখলাম, এই সেলের মুভমেন্ট গুলো কতগুলো বেসিক টাইপের ঘটনার মাধ্যমে ঘটে। একটা সেল যখন ডেভেলপ করছে তখন কি হচ্ছে? একটা সেল থেকে এমব্রায়ো যখন ডেভেলপ করছে তখন যেমন অনেকগুলো সেল ডিভিশন হচ্ছে, তাহলে প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে অনেকগুলো সেল, একটা সেল থেকে অনেক সেল তৈরি হওয়া। একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে, এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে যে কোষ বিভাজন, এটাকে আমরা বলি প্রলিফারেশন, সেলের প্রলিফারেশন বা কোষ বিভাজন। কিন্তু কোষ বিভাজনেই শুধুমাত্র শেষ নয়, এই কোষগুলো এই যে বিভাজিত হচ্ছে, বিভাজিত হতে হতে এই কোষগুলোর মধ্যে কিছু পরিবর্তন আসছে। এই পরিবর্তনের ফলে কি হচ্ছে? সব কোষগুলো প্রথমে একটাই কোষ থেকে উৎপন্ন হলেও দেখা যাচ্ছে যে ওই গোল যে বলটা তৈরি করছে সেই বলের ওপরের দিকের কোষগুলো, নিচের দিকের কোষগুলো, ভেতরের দিকের কোষগুলো বা অন্য পাশের কোষগুলো, প্রত্যেকটা কোষের মধ্যে কিছু গুণগত পার্থক্য এসে যাচ্ছে। তাহলে একটা কোষের থেকে আরেকটা কোষে কিছু ডিফারেন্স আসছে, বা একটা গ্রুপ অফ সেল, কিছু কোষ এক জায়গায় সামনের দিকে যেরকম আছে, পেছনের দিকে তার উল্টো দিকে যে কোষগুলো রয়েছে ওই বলটার, সেই বলটার কোষগুলোর মধ্যে কিছু পরিবর্তন ঘটছে। এখন অনেকে ইউরো কাপ চলছে, ইউরো কাপের খেলা দেখি। এবার একটা ফুটবল নিয়ে খেলা হচ্ছে, সেই ফুটবলটার মধ্যে অনেকগুলো খাঁজ কাটা থাকে ওপরের সারফেসে। যদি সেগুলোকে আমি আলাদা আলাদা সেল ধরে নিই, তাহলে দেখা যায় তার গায়ে বিভিন্ন রকম রং করা থাকছে। বলটা তো আর সাদা কালো আগের মতন নেই। আগে যে ফুটবল খেলা হতো সেটা শুধুই সাদা আর শুধুই কালো ছিল, কিন্তু এখন কি হচ্ছে? এখন তার মধ্যে বিভিন্ন রকম ডিজাইন আছে। আমি ধরে নিই যেখানে যেখানে আলাদা আলাদা রং আছে, সেই আলাদা আলাদা রঙের মানে হচ্ছে সেই সেই কোষগুলো আলাদা আলাদা রকম। ঠিক সেরকম ভাবে আমাদের যে গোল বলটা তৈরি হচ্ছে ব্লাস্টুলা, এই ব্লাস্টুলার মধ্যে কোষগুলো তাদের প্রকার বা গুণগত ভাবে তারা আলাদা আলাদা রকম হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে তারা এক একজন এক এক জায়গায় অবস্থান করছে।
এবার এই যে এক একজন এক এক জায়গায় অবস্থান করছে, অবস্থান এইটাকে হচ্ছে যে যে আলাদা আলাদা রকম হয়ে যাওয়া, এই পদ্ধতিটা হচ্ছে সেলুলার স্পেশালাইজেশন। মানে সেল নিজের গুণটাকে একটা সেলের থেকে আরেকটা সেলে তফাৎ তৈরি হচ্ছে। তারপর হচ্ছে একটা সেল তার পাশের সেলের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে দুটো একই রকম সেল পাশাপাশি এখন আর নেই, এমন হতেই পারে। দেখা যাচ্ছে যে একটা লম্বা ব্যান্ড অফ সেল যাদের কিছু পার্টিকুলার কোয়ালিটি আছে, তার পাশের যে ব্যান্ড অফ সেল বা পরপর সজ্জা, সেলের সজ্জা, তাদের মধ্যে একই রকম কোয়ালিটি নেই, দুটো আলাদা রকমের। কিন্তু এই দু রকমের কোষ একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তারা একজন আরেকজনের সাথে তথ্যের আদান প্রদান করছে, কোষে কোষে তথ্যের আদান প্রদান করে একজন আরেকজনকে পরিবর্তন করছে। ঠিক যেমন একজন ভালো বন্ধু একজন আরেকজন বন্ধুর পরিবর্তন আনে, বা একজন খারাপ বন্ধু আরেকজন বন্ধুর পরিবর্তন আনে, প্রভাবিত করে, ঠিক সেরকম ভাবে কোষগুলো পাশাপাশি থেকে তাদের একজন আরেকজনকে প্রভাবিত করছে। এই যে প্রভাবিত করা সেলের মধ্যে ইন্টারাকশন, এইটাকে এই হচ্ছে এটাকে আমরা বলি সেলের সেল টু সেল ইন্টারাকশন। আর তারপর কি হচ্ছে, আর তারপর যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এই প্রথম পর্যায়ের জন্য, সেটা হচ্ছে তাদের মধ্যে মুভমেন্ট হচ্ছে। একটা সেল তার নির্দিষ্ট যেখানে জায়গায় বসেছিল সেখানে থাকছে না, সে সেখান থেকে সরে যাচ্ছে আরেকটা জায়গায়, তাহলে এই সেলুলার মুভমেন্ট। এই যে প্রথম আমরা যে গ্যাস্ট্রুলেশন প্রসেসটা করব, এই গ্যাস্ট্রুলেশন প্রসেসের প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা এই এই বিশেষ গুণগুলোকে, গুণাবলীকে কোষের মধ্যে দেখতে পাবো। তাহলে সেল বিভাজিত হবে, সংখ্যায় বাড়বে, সেলের স্পেশালাইজেশন হবে, সেল একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করে একজন আরেকজনকে প্রভাবিত করবে। আর কি হবে, সেলের মুভমেন্ট হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, বা পরপর পরপর সেলগুলো একটা একটা লেয়ারের উপর দিয়ে আরেকটা লেয়ারে আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে, নিজের মুভমেন্ট করবে। এবার এগুলো কেন হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের এই যে ডেভেলপমেন্টাল প্রসেস, যে প্রসেসটায় আমাদের একটা ভ্রূণ তৈরি হবে, সেইখানে আমাদের বেসিক যে জিনিসগুলো দরকার সেইগুলো হচ্ছে কি করতে হবে, নির্দিষ্ট তিনটে সেলের লেয়ার তৈরি করতে হবে। আমরা কি জানতাম, আমরা প্রথমে জানি যে ব্লাস্টোলাস্টে একটাই সেল লেয়ার। এবার আমরা তো প্রত্যেকে, আমরা যারা উন্নত প্রাণী তারা প্রত্যেকে তিনটে স্তরের কোষ দিয়ে আমাদের দেহ তৈরি। আমরা কি জানি, তার একটাকে বলা হয় এক্টোডার্ম, একটাকে বলা হয় এন্ডোডার্ম, আর মাঝেরটাকে বলা হয় মেসোডার্ম। এবার সেইগুলোর থেকে বিভিন্ন রকম আমাদের অর্গান তৈরি হয়েছে আমাদের শরীরের মধ্যে। এই যে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এটা যদি একটা গোল বলের মতনই থাকতো, তাহলে এগুলো আসতো কোথা থেকে? এটার মধ্যে পরপর তিনটে লেয়ার হয়ে কি এটা সম্ভব হতো? তাহলে ভেতরের অর্গান গুলো তৈরি হতো কি করে? তাহলে আমাদের শরীরটা তো একটা গোল বলের মতন হয়ে থাকতো। এই সেলুলার অর্গানাইজেশন, এই যে স্ট্রাকচার, এর কিছুই হতো না। তাই জন্য প্রথম থেকেই সেলকে নির্দিষ্ট মুভমেন্টের মধ্যে দিয়ে যেতে হয় এবং এমব্রায়ো নির্দিষ্ট শেপ তৈরি করতে হয়। এটার জন্য এই সেলগুলো নিজের নিজের অবস্থান থেকে সরতে হয়। শুধু তাই নয়, এদের বেশ কিছু মুভমেন্ট রয়েছে, এই মুভমেন্ট গুলো করে আমাদের এমব্রায়োটা তৈরির পথে এগোতে হয়। এছাড়া কি, এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, কোনটা হবে সামনের দিক, কোনটা হবে পেছনের দিক, কোনটা হবে পিঠের দিক, কোনটা হবে পেটের দিক। এই যে অ্যাক্সিস, শরীরের যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা যদি ডেভেলপ না হয় তাহলে কি হবে, তাহলে আমাদের কোনো সময় আমাদের সেল বডি টোটাল অর্গানিজম যেটা, সেই অর্গানিজম বা আমাদের স্ট্রাকচারটাই তৈরি হবে না। তাহলে এই অ্যাক্সিস ফরমেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এই সমস্ত কাজগুলোর জন্য সেলের মুভমেন্ট এর সাথে বাকি যে যে প্রসেসগুলো আমি বললাম সেগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তাহলে যেখানে এই ধরনের মুভমেন্ট হচ্ছে, সেইখানে আমরা যে প্রসেসটার নাম বলছি, সেই প্রসেসটাকে আমরা বলছি গ্যাস্ট্রুলেশন। তাহলে গ্যাস্ট্রুলেশনে কি হচ্ছে, গ্যাস্ট্রুলেশন হচ্ছে ডেভেলপমেন্টের সেই ক্রুশিয়াল বা ইম্পর্টেন্ট সময় যখন একটা মাল্টিসেলুলার অ্যানিমাল, বহুকোষী প্রাণী, কি হয়, কতগুলো বিশেষ পরিবর্তন হয়। প্রথমত সেই সময় তাদের মধ্যে কি হবে, জার্ম লেয়ার তৈরি হবে, মানে এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই তিনটে কোষের স্তর তৈরি হবে গ্যাস্ট্রুলেশনের সময়। আর কি হবে,
বেসিক যে বডি প্ল্যান, যে অ্যাক্সিসের কথা আমি বললাম, কোনটা সামনের দিক কোনটা পেছনের দিক, এইটা এস্টাবলিশড হবে। আর কি হবে, প্রাইমারি যে অর্গ্যান গুলো, তাহলে প্রাইমারি বডি অ্যাক্সিস তৈরি হলো, এবং প্রাইমারি অর্গ্যান যে যে কোষ থেকে তৈরি হবে, কোষের স্তর থেকে তৈরি হবে, সেই কোষের স্তরগুলোর গঠন হবে। এছাড়া পুরো প্রসেসটা করার জন্য কিছু সেলের মুভমেন্ট হবে। তারা কি হবে, সেলস আর ব্রট ইনটু নিউ পজিশনস, নতুন নতুন জায়গায় তারা নিজেরা আসবে। তারা ইন্টারঅ্যাক্ট করবে একজন আরেকজনের সাথে, করে কি করবে, তারা ইন্ডাকশন বলে একটা প্রসেস করবে, এর পরের ক্লাসে আমরা পড়বো সেটা, যার মাধ্যমে নিজেদের অর্গ্যান কোথায় তৈরি হবে এবং ব্রেন কোথায় তৈরি হবে এইগুলোকেও প্রাইমারিলি ঠিক করে ফেলবে সেই সময়ের মধ্যে। গ্যাস্ট্রুলেশনের মধ্যে কোন দিকটা অ্যানিমালের ক্ষেত্রে মাথার দিক হবে, কোন দিকটা পায়ুর দিক হবে বা পায়ের দিক হবে বা লেজের দিক হবে, কোন দিকটা পিঠের দিক হবে, পেটের দিক হবে, কোন কোন কোষস্তর থেকে কোন কোন অর্গ্যান তৈরি হতে পারবে, সেই কোষস্তরগুলো তৈরি হওয়া, এই সমস্ত কাজটা হবে কিছু সেলের মুভমেন্টের মধ্যে দিয়ে। তাহলে গ্যাস্ট্রুলেশনের এইগুলো হচ্ছে প্রাইমারি কাজ। এই গ্যাস্ট্রুলেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলি মরফোজেনেটিক মুভমেন্ট। এই মরফোজেনেটিক মুভমেন্টটাকে আমরা কি বলতে পারি, the movement of cells in the early embryo that change the shape or form of differentiating cells and tissues, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। তাহলে এই মুভমেন্টের মাধ্যমে, এই মুভমেন্টটা হবে আর্লি এমব্রায়োতে, একদম প্রাথমিক স্তরের ভ্রূণে। সেখানে সেলগুলো মুভ করবে তার নিজের নিজের অরিজিনাল পজিশন থেকে অন্য জায়গায়। এই মুভমেন্টের মধ্যে দিয়ে বা এই স্থান পরিবর্তনের মধ্যে দিয়ে তারা এমব্রায়োটার একটা প্রাথমিক শেপ দেবে, যে শেপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাক্সিস ফর্মেশন আর বিভিন্ন কোষের স্তর তৈরি করা, যা কাজ করবে টিস্যু, নতুন টিস্যু তৈরি করার জন্য। তাহলে আমরা এইভাবেও বলতে পারি যে মরফোজেনেসিস, এই যে প্রসেসটা, মরফোজেনেটিক মুভমেন্টের যে প্রসেসটা, সেটাকে বলা হয় মরফোজেনেসিস। মরফোজেনেসিস রেফার্স টু দ্য প্রসেস ইনভলভড ইন ব্রিঙ্গিং অ্যাবাউট চেঞ্জেস ইন ফর্ম ইন দ্য ডেভেলপিং এমব্রায়ো। তাহলে এই যে ডেভেলপিং এমব্রায়ো যেটা গোল ছিল, সেটাকে একটা নির্দিষ্ট শেপে আনতে যে মুভমেন্ট হেল্প করবে সেই মুভমেন্টকে আমরা বলি মরফোজেনেটিক মুভমেন্ট, আর এই প্রসেসটাকে আমরা কি বলি, মরফোজেনেসিস। এর কতগুলো নির্দিষ্ট প্যাটার্ন আছে। এবার আমরা এই মরফোজেনেটিক মুভমেন্টের ভাগগুলোকে জানবো। তিনটে ভাগের কথা প্রথমে আমি আলোচনা করছি। প্রথম ভাগটা কি, প্রথম ভাগটার বলছি ইনভ্যাজিনেশন। দ্বিতীয়টা হচ্ছে মুভমেন্ট। এগুলো হচ্ছে সবকটা সেলের মুভমেন্ট, সেল ডিভিশন হয়ে গেছে, ক্লিভেজ হয়ে গেছে, অনেকগুলো সেল হয়ে গেছে, এবার সেলগুলো নিজেরা নিজেদের মধ্যে মুভমেন্ট শুরু করছে। তাহলে প্রথম হচ্ছে ইনভ্যাজিনেশন, তারপর ইনগ্রেশন, তারপর ইনভলিউশন। আমি এখানে শেপ ছবি দেওয়া আছে, আমি পরে ব্যাখ্যা করছি ইনভ্যাজিনেশন কি। তাহলে আমি একটা মুভমেন্ট শুনলাম ইনভ্যাজিনেশন, তারপরেরটা শুনলাম ইনগ্রেশন, তারপরেরটা শুনলাম ইনভলিউশন। নামগুলো ইম্পর্টেন্ট। মরফোজেনেটিক মুভমেন্ট কি কি রকমের হয় এটা কিন্তু কোশ্চেন আসতে পারে, বা এই রিলেটেড কোশ্চেন আসতে পারে। তাহলে তিনটে আমরা নাম জানলাম, ইনভ্যাজিনেশন, ইনগ্রেশন, ইনভলিউশন। আরো তিনটের নাম জানবো, এপি বলি, ইন্টারক্যালেশন, কনভার্জেন্ট এক্সটেনশন। এপি বলি, ইন্টারক্যালেশন, কনভার্জেন্ট এক্সটেনশন। এবার কোনটায় কি হচ্ছে আমরা দেখি। আমি এই ছবিতে কি দেখতে পাচ্ছি, ইনভ্যাজিনেশন মানে পরিষ্কার বুঝতে পারছি একটা একটা লেয়ার অফ সেল ছিল, তার মধ্যে হঠাৎ করে একটা জায়গার সেল ভেতরের দিকে ঢুকে যেতে থাকলো। মনে হলো যেন ভেতর থেকে কেউ টানছে, তাই জন্য কি শেপ হলো, অনেকটা ইউ এর মতন শেপ হলো, হয়ে এই ইউ এর মতন শেপটা আরো বাড়তে থাকবে, আরো লম্বা হবে, এটা আরো ঘুরতে পারে, এদিক ওদিক অনেক কিছু হতে পারে। কিন্তু মোট কথা ভেতরের দিকে ঢুকে যাওয়া
সেলটা হঠাৎ করে, সেইটাকে বলা হয় ইনভ্যাজিনেশন। তাহলে ইনভ্যাজিনেশনের কি হবে, একটা বেসাল পার্ট থাকবে আর একটা এপিকাল পার্ট থাকবে। কি দেখা যাচ্ছে, এই যে ইনভ্যাজিনেশন প্রসেসটা কখন সম্ভব হচ্ছে, যখন এই যে সেল, এই ওপরের দিকের একটা অংশের সেল আর নিচের দিকের একটা অংশের সেল, তাদের মুভমেন্ট হচ্ছে তখনই যখন এই জায়গার সেল প্রলিফারেশন হোক বা না হোক, সেই সেলের আকৃতির পরিবর্তন হচ্ছে। সেলগুলো কি ছিল, সেলগুলো ছিল আয়তক্ষেত্রের মতন দেখতে বা স্কোয়ারের মতন দেখতে বা রেক্ট্যাঙ্গুলের মতন দেখতে। বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলের মতন দেখতে ছিল। হঠাৎ করে তার মধ্যে কি হলো, সেই সেলগুলোর আকার চেঞ্জ হলো, তারা অনেকটা ত্রিভুজের মতন দেখতে হয়ে গেল বা শঙ্কুর মতন দেখতে হয়ে গেল। তখন কি হবে, যারা শঙ্কুর মতন দেখতে হলো তারা পাশাপাশি এলো, নিচের দিকে নেমে এলো, আর যারা আবার এই দিকটা উপরের দিকটা ফ্ল্যাট হয়ে গেল, নিচের দিকটা ছোট হয়ে গেল, তারা বাইরের দিকে থাকলো। তাহলে এপিকাল পোর্শন আর বেসাল পোর্শনের সেলের শেপের চেঞ্জ হলো এবং তারা ভেতরের দিকে ঢুকে এলো। তাহলে সেল মুভমেন্টের সাথে জড়িত কি, চেঞ্জ অফ সেলুলার শেপস। তাহলে সেলগুলো আর একই রকম থাকলো না, তাদের শেপের পরিবর্তন হলো। ইনগ্রেশন কি হচ্ছে, ইনগ্রেশন হচ্ছে একটা কোষের স্তর আছে, সেই কোষের স্তরের মধ্যে থেকে কয়েকটা সেল টুক টুক করে খুলে পড়ে যাওয়ার মতন ভেতরের দিকে ঢুকে এলো, আলাদা হয়ে গেল ওই কোষের স্তর থেকে, এইটা হচ্ছে ইনগ্রেশন। তাহলে ওখান থেকে আলগা হয়ে নেমে এলো কতগুলো কোষ ভেতরের অংশে, এই প্রসেসটাকে আমরা বলি ইনগ্রেশন। একটু আগে আমি বলেছিলাম সেলের স্পেশালাইজেশন হচ্ছে, এখানে সব সেল আর একরকম নেই, তার মধ্যে কিছু কিছু সেলের চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জের ফলে তারা তাদের শেপের চেঞ্জ করছে, শেপের চেঞ্জ হওয়ার ফলে তারা নিচের দিকে নেমে আসছে, খুলে বেরিয়ে আসছে, এসে অন্য কোনো জায়গায় নিজেদের অবস্থানটাকে তৈরি করছে। এবার তারপরেরটা কি হলো, তারপরেরটা হচ্ছে ইনভলিউশন। এই ইনভলিউশন প্রসেসে কি হচ্ছে, ইনভলিউশন প্রসেসে দেখা যাচ্ছে যে কোষের একাধিক স্তর রয়েছে, এখানে কিছু সেল স্পেশালাইজড হয়ে সেই সেলগুলো দুটো তিনটে সেলের স্তর একসাথে মিলে যখন ভেতরের দিকে অসমভাবে ঢুকে আসছে, তখন সেইটাকে বলা হয় ইনভলিউশন। এই ধরনের ইনভলিউশনে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এই দিক থেকে সেলগুলো ঢুকে এসে এমব্রায়োর মধ্যে একটা নির্দিষ্ট দিকে বিস্তৃত হচ্ছে। তাহলে বাইরের দিকের যে কোষের স্তর ছিল, ভেতরের দিকে দেখা যাচ্ছে আরেকটা আলাদা করে কোষের স্তর তৈরি হচ্ছে। এই ধরনের মুভমেন্টের উদাহরণ আমরা এরপর পড়বো। আমি বলেছিলাম ব্লাস্টুলা, ব্লাস্টোপোর, ব্লাস্টোপোর থেকে সেল ভেতরে ঢোকে, ভেতরে ঢুকে ভেতরের দিকে এগোতে থাকে, এইখানে কিন্তু ইনভলিউশন মুভমেন্ট হয়। তাহলে আমরা এদেরকে একটু ডিফাইন করার চেষ্টা করি। তাহলে কি হচ্ছে, প্রথমে হচ্ছে invagination. During invagination, an epithelial sheet bends inward to form an inpocketing. তাহলে একটা সেলের স্তর, সে এপিথেলিয়াল সেলই নরমালি হয়, এক্ষেত্রে তারা ভেতরের দিকে একটা ইনপকেট তৈরি করে। ইনগ্রেশন প্রসেসে কি হচ্ছে, যখন ওই যে কোষের গুলো আলাদা হয়ে আসছে, সেলস লিভ অ্যান এপিথেলিয়াল সেল শিট। তাহলে সেলগুলো এপিথেলিয়াল সেলের যে শিটটা একটা একটা কোষের স্তর তার থেকে ছেড়ে বেরিয়ে আসছে, বাই ট্রান্সফর্মিং ফ্রম ওয়েল বিহেভড এপিথেলিয়াল সেল টু ফ্রিলি মাইগ্রেটিং মেসেনকাইমাল সেল। এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি ছিল এপিথেলিয়াল সেল, সেখান থেকে হয়ে গেল মেসেনকাইমাল সেল। তার মানে কোষের গুণগত পরিবর্তন হলো, এক ধরনের সেল ছিল তার থেকে চেঞ্জ হয়ে অন্য ধরনের সেল হলো, হয়ে তারা নিজেরা স্বাধীনভাবে ওখান থেকে খুলে এলো, খুলে এসে ভেতরে চলে এলো। এইটা কি হচ্ছে, এইটা নির্দিষ্ট কিছু মুভমেন্টের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা কি করছে, এরা আমাদের গ্যাস্ট্রুলেশনের সময় মেসোডার্ম তৈরি করতে বা নিউরাল ক্রেস্ট, যেখান থেকে পরবর্তীকালে নিউরোনাল টিস্যু তৈরি হবে, সেই সব জায়গায় এই ধরনের ইনগ্রেশন মুভমেন্ট দেখা যায়। তার মানে মেসোডার্ম তৈরি করতে বা নিউরনের পার্ট তৈরি করতে বা অন্য কোনো টিস্যু তৈরি করতে এই ধরনের মুভমেন্ট ঘটে থাকে, যেটা আমাদের গ্যাস্ট্রুলেশনের সময়, আর্লি থেকে লেট গ্যাস্ট্রুলেশনের সময় এই ধরনের মুভমেন্ট দেখি। ডিউরিং ইনভলিউশন
থার্ড টাইপটা ছিল ইনভলিউশন, যেটাও এক ধরনের ভেতরে ঢুকে আসা। এ টিস্যু শিট রোলস ইনওয়ার্ড, যেন গড়িয়ে ভেতরের দিকে এগিয়ে যেতে থাকে, টু ফর্ম অ্যান আন্ডারলাইং লেয়ার ভায়া বাল্ক মুভমেন্ট অফ টিস্যু। তাহলে অনেকখানি টিস্যু মুভমেন্ট হয়ে যখন সে ভেতরের দিকে ঢুকে যেতে থাকে তখন তাকে আমরা বলি ইনভলিউশন, যেটা আমরা এই আগেরটাই দেখলাম। এবার পরের তিনটে মুভমেন্ট, তারা হচ্ছে এপি বলি, ইন্টারক্যালেশন আর কনভার্জেন্ট এক্সপ্যানশন। এখানে কি হচ্ছে, এপি বলি কি মুভমেন্ট, এপি বলি মুভমেন্টটা হচ্ছে সেলটা স্ট্রেচ করে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা মোটা শীট ছিল, সেই মোটা শীটের সেলগুলো সবকটা নিজেরা রোগা সরু এবং লম্বা হয়ে অনেকখানি জায়গাকে যখন ওরা কভার করতে চাইছে তখন যে মুভমেন্টটা হচ্ছে তাকে আমরা বলি এপি বলি। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে ইন্টারক্যালেশন। এখানে কি হচ্ছে, দু রকমের কোষ ছিল, একটা আরেকটার উপর পরপর সজ্জিত ছিল। তারা কি হলো, একটা আরেকটার সাথে অল্টারনেটিভলি একটা আরেকটার মধ্যে ঢুকে গিয়ে দুটোকে মিশে একটা কোষের স্তর তৈরি হলো। এইটা হচ্ছে ইন্টারক্যালেশন। আর কনভার্জেন্ট এক্সপ্যানশন মানে হচ্ছে একটা মোটা সেলের লেয়ার দু তিন ধরনের সেল নিয়েছিল, তারা কি করলো, তারা নিজেরা নিজেদের মধ্যে মিশে একটা সেল লেয়ারে চেঞ্জ হয়ে গেল। তাহলে কনভার্জ করছে দু ধরনের সেল, এখানে নীল সেল আর এখানে কমলা সেল, এই দুটো প্রসারিত হচ্ছে যেমন একদিকে, তার সাথে একটা আরেকটার সাথে মিশে দুটো মিলেমিশে একটা কোষের স্তর তৈরি হচ্ছে। এটাকে বলি কনভার্জেন্ট এক্সটেনশন। এইগুলো হচ্ছে মরফোজেনেটিক মুভমেন্টের বিভিন্ন উদাহরণ। তাহলে কি হলো, ডিউরিং এপিবলি এ শীট অফ সেলস স্প্রেডস বাই থিনিং, যেটা আমি বললাম পাতলা হয়ে যাচ্ছে, হোয়াইল ইটস ওভারঅল সারফেস এরিয়া ইনক্রিজেস, এর সারফেস এরিয়া তখন ইনক্রিজ করে যাচ্ছে। ডিউরিং ইন্টারক্যালেশন two or more rows of cells move between one another, creating an array of cells that is longer. তাহলে দুটো রো অফ সেল একটা আরেকটার সাথে মিশে আরো একটা লম্বা কোষের স্তর তৈরি করছে। ডিউরিং কনভার্জেন্ট এক্সটেনশন টু অর মোর রোজ অফ সেলস ইন্টারক্যালেট, একটা আরেকটার সাথে মিশছে, বাট দ্য ইন্টারক্যালেশন ইজ হাইলি ডাইরেকশনাল, কিন্তু এই যে মিশে তারা একটাই নির্দিষ্ট দিকে প্রসারিত হচ্ছে। Cells converge by intercalating perpendicular to the axis of extension, একটা নির্দিষ্ট দিকে পারপেন্ডিকুলার অ্যাক্সিসে এগিয়ে যাচ্ছে, রেজাল্টিং ইন দ্য ওভারঅল এক্সটেনশন অফ দ্য টিস্যু। তাহলে টিস্যুটাকে প্রসারিত করতে সাহায্য করছে। মানে বেসিক্যালি যেটা হচ্ছে, এইসব মুভমেন্টের ফলে বলটা ছিল গোল, একটাই মাত্র সেলের স্তর দিয়ে তৈরি ছিল। এবার এখানে আমরা সবকটার একবার একটুখানি সহজভাবে দেখে নিই। তাহলে প্রথমে কি ছিল, প্রথমে হলো এক্সপ্যানশন আর কন্ট্রাকশন। সেল হয় তার সাইজে বড় হবে, এরকম অরিজিনাল সাইজ ছিল, সে সাইজে বড় হতে পারে বা ছোট হতে পারে, এটাও এক ধরনের সেলের আকৃতির পরিবর্তন। তারপরে হচ্ছে মাইগ্রেশন, একটা জায়গার থেকে সেল আরেক জায়গায় সরে যেতে পারে কোন রকম নির্দিষ্ট পদ্ধতি ছাড়াই। তারপর কি হচ্ছে, দুটো সেল লেয়ার একটা আরেকটার সাথে লাগতে পারে, এটাও এক ধরনের মুভমেন্ট হতে পারে। ডিল্যামিনেশন বলে আরেকটা প্রসেস হয়, ডিল্যামিনেশন প্রসেসটাই কি হচ্ছে, এই লম্বা একটা কোষের স্তর ছিল, এরা বিচ্ছিন্ন হয়ে দুটো দিকে সরিয়ে গেল। অ্যাডিশনে কি হলো, দুটো আলাদা আলাদা স্তর একটা আরেকটার সাথে জয়েন করে গেল। আর ডিল্যামিনেশনে একটা আরেকটার থেকে সরে গেল, একটাই শীট থেকে ছিঁড়ে সরে গেল। যেমন ল্যামিনেট করা থাকে, সেই ল্যামিনেট করার পর সেটাকে যেমন আমরা সরিয়ে দিই, খুলে দিই, ডিল্যামিনেট করি, এটা অনেকটা সেরকম কোষের স্তর, কোষগুলো পাশাপাশি ছিল, সেটা একটা আরেকটার থেকে ওই একই শীট দুভাগে ভাগ হয়ে ছড়িয়ে গেল। এবার আসছে ইনভ্যাজিনেশন, আমরা ব্যাখ্যা করেছি। ইনভ্যাজিনেশনের পর ইনভলিউশন। ইনভ্যাজিনেশন ছিল, দেখলাম ইনভলিউশন, বাল্ক টিস্যু মুভমেন্ট হচ্ছে, ভেতরের দিকে রোল করে ঢুকে আসছে। এপি বলি স্প্রেড হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। ইনগ্রেশন, একটা আরেকটার থেকে খুলে খুলে বেরিয়ে আসছে। ইন্টারক্যালেশন, একটা আরেকটার মধ্যে ঢুকে যাচ্ছে। আর কনভার্জেন্ট এক্সটেনশন, একটা নির্দিষ্ট দিকে দুটোর সাথে মিশে এগিয়ে যাচ্ছে।
কেন এই মুভমেন্ট গুলো হচ্ছে? মুভমেন্ট গুলো হচ্ছে তার কারণ আমরা যদি দেখি, আমরা যদি ভাবি যে প্রথমে আমাদের একটা গোল বল ছিল, তার মাঝখানে অনেকখানি ফাঁকা জায়গা ছিল। এবার বলটা তো আর গোল থাকবে না, তার পুরোটা জুড়েই আমাদের কি শরীরের বাইরেটা গোল আর ভেতরটা পুরো ফাঁকা এরকম নয় তো, আমাদের ভর্তি আমাদের অর্গান শরীরের মধ্যে। তাহলে আমাদের যখন শুরু হয়েছিল তখন ওরকম একটা গোল বল ছিল, কিন্তু তারপর তার বিভিন্ন খাঁজের মধ্যে দিয়ে ভেতরে টিস্যু ঢুকতে থাকে। শুধু টিস্যুগুলো ঢুকতে থাকে না, এই মুভমেন্টের সাথে সাথে সেই টিস্যুগুলোর মধ্যে কি হতে থাকে, সেই টিস্যুগুলোর মধ্যে বিভিন্ন কোষের স্তর তৈরি হয়, একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করে, তার মধ্যে মিশে যায় একটা সেলের সাথে আরেকটা সেল, এই করতে করতে একটা জটিল টোটাল স্ট্রাকচার তৈরি করতে থাকে, যেটা থেকে ফর্ম করে আমাদের এমব্রায়ো। এবার এইখানে মরফোজেনেটিক মুভমেন্টে আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম যে কি কি টাইপের মুভমেন্টের মধ্যে দিয়ে আমাদের এরকম একটা একটা সেল লেয়ারের গোল বল থেকে টোটাল একটা সলিড সেমি সলিড স্ট্রাকচার তৈরি হচ্ছে, যার মধ্যে দুটো তিনটে ফাঁকা জায়গা আছে আর বাকিটা বিভিন্ন রকম সেল গিয়ে তার বিভিন্ন কোষের স্তর তৈরি করছে। তাহলে এই যে বিভিন্ন রকম কোষের স্তর তৈরি করলো এবং ভেতরে ঢুকে তারা যে বিভিন্ন অবস্থানে অবস্থিত হলো, তার পদ্ধতিটা কিভাবে হচ্ছে? মরফোজেনেটিক মুভমেন্টের মধ্যে দিয়ে। এবং কি কি মুভমেন্ট সেগুলো আমরা এখানে দেখলাম। এবার হয়ে আলটিমেটলি হলোটা কি? ঠিক এইভাবে এমব্রায়োর মধ্যে কি হচ্ছে, তাহলে ইনভ্যাজিনেশনের জন্য এইভাবে ঢুকে আসছে পকেট, ইনভলিউশন এইভাবে ঘুরে ঢুকে যাচ্ছে ভেতরের দিকে, কোষের স্তর রোল করে করে ঢুকে যাচ্ছে, ইনগ্রেশন খুলে খুলে বেরিয়ে ভেতরে কোষের স্তর থাকছে, ডিল্যামিনেশন তাহলে একটা কোষের স্তর ছিল, দুটো কোষের স্তর ছিল, এটা খুলে একটা কোষের স্তর থেকে আলগা চাক মানে ওপরের একটা লেয়ারের মতন বা ভেতরের একটা লেয়ারের মতন কিছু সেল খুলে বেরিয়ে এলো। এপিবলি স্প্রেড করে গেল একটা কোষের স্তর, এই যে বাইরের স্তরটা স্প্রেড করছে দুদিকে করে এই জায়গাটাকে ঢেকে দিচ্ছে। এটা বিভিন্ন অ্যানিমালের ক্ষেত্রে, বিভিন্ন এমব্রায়োর ক্ষেত্রে আমরা এই ধরনের মুভমেন্ট, মরফোজেনেটিক মুভমেন্ট দেখে থাকি। তাহলে বোঝা যাচ্ছে এই মুভমেন্ট গুলোর মধ্যে দিয়ে কি হচ্ছে, মুভমেন্ট গুলোর মধ্যে দিয়ে আমাদের এমব্রায়োর যে জটিল স্ট্রাকচার সেইটা ফর্ম করতে হেল্প করছে। তাহলে কিভাবে এটা কাজ করছে? আমরা যদি একটা এমব্রায়োর দিকে তাকাই তাহলে দেখতে পারবো ভেতরে একটা ছিল ব্লাস্টোসিল, বাইরে একটোডার্মের লেয়ার ছিল, এইখানে কোষগুলো বিভাজিত হয়ে এন্ডোডার্ম তৈরি করেছে আর মাঝখানে কিছু জায়গায় মেসোডার্ম। এবার এইখান থেকে সেল ভেতরে ঢুকতে শুরু করেছে, ভেতরে ঢুকে ভেতরে কোষের স্তর তৈরি করছে, ইনভ্যাজিনেশন বা বিভিন্ন রকম এক্সটেনশন মুভমেন্টের মধ্যে দিয়ে এরা ভেতরে কোষের স্তর তৈরি করে ভেতরটাকে ভরাট করতে থাকছে, এবং তার মধ্যে আবার কিছু সেল এখান থেকে ভাগ হয়ে গিয়ে তারা এন্ডোডার্ম তৈরি করছে, বাইরে মেসোডার্ম একটোডার্ম আছে, ভেতরের তাহলে তিনটে কোষের স্তর একটা একটা করে তৈরি হচ্ছে। এই যে প্রসেসটা হচ্ছে মরফোজেনেটিক মুভমেন্টের মধ্যে দিয়ে, তাহলে আমাদের গ্যাস্ট্রুলেশন প্রসেসটা এগোচ্ছে। তাহলে হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন? গ্যাস্ট্রুলেশন আমি আগেও বলেছিলাম কি কি হয় গ্যাস্ট্রুলেশনে বলে, মরফোজেনেটিক মুভমেন্ট দিয়ে কিভাবে তার মুভমেন্ট গুলো হয়ে গ্যাস্ট্রুলেশন প্রসেসটা হচ্ছে সেটা বলেছি। এইবার আমরা কি দেখছি? এইবার আমরা দেখছি তো গ্যাস্ট্রুলেশনটা কি। তো হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন? গ্যাস্ট্রুলেশন ইজ আ ফেজ আর্লি ইন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট of most animals, during which the blastula, a single layered hollow sphere of cells, is reorganized into a multi-layer structure known as gastrula. তাহলে কি হলো? এখানে ভেতরে ছিল ব্লাস্টোসিল, ব্লাস্টুলা ছিল, সেখানে একাধিক কোষের স্তর দিয়ে ভেতরে যে তৈরি হচ্ছে যে এমব্রায়োটা, যেখানে ভেতরে একটা ব্লাস্টোপোর আছে, তার ছাড়াও আরো বেশ কিছু স্ট্রাকচার রয়েছে, যেমন এখানে একটা আর্কেন্টেরন বলা আছে, ভেতরের যে ফাঁকা জায়গাটা সেটাকে বলা হয় আর্কেন্টেরন, যেটা পরবর্তীকালে দেহ গহ্বরের কিছু কাজ করবে। সেই ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলি গ্যাস্ট্রুলা। এটা হচ্ছে আর্লি গ্যাস্ট্রুলার স্টেজ। আমাদের সিলেবাস অনুযায়ী আছে চিকের মধ্যে চিক এমব্রায়ো গ্যাস্ট্রুলেশন,
সবার আগে আমাদের বুঝে নিতে হবে যে চিক এমব্রায়োর গ্যাস্ট্রুলেশনটা কোথায় হয়। আমি আগের দিন ক্লিভেজ পড়ানোর সময় বলেছিলাম যে চিকের এমব্রায়োকে আমরা বলি ডিসকয়েডাল ক্লিভেজ। কেন? তার কারণ হচ্ছে এর মধ্যে এতখানি ইয়ক থাকে, সেই ইয়কের উপরে এমব্রায়োনিক পোর্শনটা ছোট ভাসে, এইটা হচ্ছে ইয়ক। সেই ইয়কের উপরে যে এমব্রায়োনিক পোর্শন, এই জায়গাটা থাকে এমব্রায়ো। এই এমব্রায়োটা কি তৈরি করে? ব্লাস্টোডিস্ক বলে, যেহেতু একটা ডিস্কের মতন ছড়িয়ে থাকে, ওপর থেকে দেখলে একটা ডিশের মতন লাগে। কুসুমের ওপরে সাদা যে অ্যালবুমিন থাকে, অ্যালবুমিন আর কুসুমের মাঝখানে সেই এমব্রায়োর পোর্শনটা ভেসে থাকে। অবশ্যই আমরা যে এগ খাই সেই এগে থাকে না, তার কারণ হচ্ছে সেটা আনফার্টিলাইজড এগ। আর যে এগটা ফার্টিলাইজড হয় এবং মুরগি তৈরি হয় যে এগ থেকে, তার মধ্যে এটা থাকে। এর বিভিন্ন স্ট্রাকচার দেখানো হয়েছে। তা এই পোর্শনে আমাদের ডিজায়ার্ড যে এমব্রায়োটা সেটা থাকে। আর তার পাশের যে পোর্শন, এই পোর্শন গুলো হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, অ্যামনিয়ন, কোরিয়ন বলে এরকম কিছু মেমব্রেন আছে, সেইটাকে নিয়ে আমরা পরে আবার হয়তো আলোচনা করব। তো এই মেমব্রেন গুলো চারদিকে ছড়িয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়াল এমব্রায়োটা থাকে এইটুকু জায়গার মধ্যে। এবার এই জায়গার মধ্যে তাহলে ওপরে ডিশের মতন এই ওপরে কিভাবে কোষ বিভাজনটা ঘটছে সেইটা আমরা দেখবো, তার গ্যাস্ট্রুলেশনটা কিভাবে হচ্ছে। এই যে এটাকে আমরা দেখছি, এটা আমরা ওপর থেকে টপ ভিউ দেখছি। তাহলে এইখানে চারদিকে কিন্তু এমব্রায়োটা রয়েছে, চারদিকে কিন্তু ইয়কটা রয়েছে। ইয়কের উপরে গোল ডিস্কের মতন এই এমব্রায়ো, এটা হচ্ছে চিকের এমব্রায়ো। তার মানে এই জায়গাটাকে আমরা যদি ওপর থেকে দেখি, এই জায়গাটাকে দেখতে লাগবে এইরকম গোল, সেই জন্য ডিসকয়েডাল এমব্রায়ো বলা হয়। এবার এইখানে এটা হচ্ছে পোস্টেরিয়র সাইড একদিকে, আরেকদিকে হচ্ছে অ্যান্টেরিয়র সাইড। এখানে কিছু প্রথমে কি হবে? প্রথমে একটা জায়গায় কিছু সেলের মুভমেন্ট দেখা যাবে, সেই মুভমেন্টটা হয়ে এটা ক্রমশ এগোতে থাকবে। এগোতে এগোতে কি তৈরি করবে? এগোতে এগোতে যেটা তৈরি করবে সেটাকে আমরা বলি প্রিমিটিভ স্ট্রিক, মানে আদিম একটা স্ট্রিক বা দণ্ডের মতন অংশ। এটা কি? cells move towards the primitive streak, down through it and forward। তাহলে এইখানে যে সেলের মুভমেন্টটা হবে, এই যে এমব্রায়ো এখানের সেলগুলো নিচ থেকে উপরের দিকে মুভমেন্ট হতে থাকবে, মুভমেন্ট হয়ে এই স্ট্রিকটার দৈর্ঘ্যটাকে বাড়াতে থাকবে। এই স্ট্রিকটার দৈর্ঘ্যটা বাড়াতে বাড়াতে বেশ খানিকটা লম্বা হবে, তার সাথে এমব্রায়োটাও সাইজে বড় হবে। হওয়ার পর এই রকম পজিশনে যখন আসবে, তখন এইখানে মাথার দিকে একটা গোল নবের মতন তৈরি হয়, যেটাকে আমরা বলি হেনসেন্স নোড। আর এই যে স্ট্রিকটা, অ্যাকচুয়ালি এই স্ট্রিকটা কি? এই স্ট্রিকটা হচ্ছে একটা খাজ অংশ, একটা খাজের মতন, যেখান দিয়ে ওপরের সেলগুলো মুভ করে করে ভেতরে ঢুকতে থাকবে। ওপরের সেলগুলো মুভমেন্ট হয়ে ভেতরে ঢুকতে থাকবে এবং এই হেনসেন্স নোড দিয়েও ভেতরের সেলগুলো ঢুকে তারা ওপরের দিকে মুভমেন্ট করতে থাকবে। এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে এই ওপরের যে শীট, এই শীট থেকে সেলগুলো ভেতরে ঢুকছে। এর থেকে আরো স্পষ্ট ছবি আমি আরো দেখাচ্ছি এরপরে। ঢুকে প্রিমিটিভ স্ট্রিকের মধ্যে দিয়ে এরা ভেতরে ঢুকছে, এই ওপরের দিকে ঢুকে তারা চলে যাচ্ছে এগিয়ে। ওপরের যে লেয়ারটা সেটাকে আমরা বলি এপিব্লাস্ট। এই এপিব্লাস্ট লেয়ারের মধ্যে যে সেলগুলো, সেইগুলোর মুভমেন্ট হচ্ছে, কিছু সেল এইখান দিয়ে ভেতরের দিকে আসছে, ভেতরের দিকে আসছে। আর এইখানের যে সেলগুলো একদম তলার দিকে ঢুকে যাচ্ছে, এই সেলগুলো যে তলার দিকে ঢুকে যাচ্ছে, এরা এন্ডোডার্ম সেল তৈরি করছে। আর উপর থেকে যে সেলগুলো খুলে খুলে নিচের দিকে নেমে আসছে, যে পদ্ধতি মর্ফোজেনেটিক মুভমেন্টে আমি বলেছি, তাতে এরা আস্তে আস্তে মেসোডার্ম তৈরি করবে। কি হচ্ছে? আমি এই যে এতক্ষণ যে ছবিটা দেখলাম, সেই ছবিটায় আমি যদি আরেকটু ভাবে দেখার চেষ্টা করি, তাহলে কি দেখবো? এইটা যদি এমব্রায়ো হয়, এখানে হচ্ছে হেনসেন্স নোড, প্রিমিটিভ স্ট্রিক। এইখানে ওপরের থেকে সেলগুলো এইখান দিয়ে ভেতরের দিকে ঢুকে আসছে, ভেতরের দিকে ঢুকে নিচের দিকে চলে যাচ্ছে। এই যে নিচের দিকে চলে গিয়ে যে সেল লেয়ারটা তৈরি করছে, নিচের দিকে চলে সেল লেয়ার ফরমেশনটাকে বলা হচ্ছে এন্ডোডার্ম।
এই সেলটা ভেতরের দিকে যে হয়ে যাচ্ছে, প্রথমে সেটা দুটো স্তর তৈরি করছে। প্রাথমিকভাবে ভেতরে একদম নিচে যে লেয়ারটা তৈরি করবে সেই লেয়ারটা ফর্ম করবে এন্ডোডার্ম। এবার এই এন্ডোডার্ম আর একটোডার্ম এই দুটো একটা আরেকটার সংস্পর্শে এসে এদের মাঝখানে যে সেলগুলো ঢুকবে ইনগ্রেশন এবং অন্য পদ্ধতিতে, তারা দুজনের সংস্পর্শে এসে দুজন উপরের দিকে একটোডার্মের সেল আর নিচের দিকে মেসোডার্মের সেল, দুজন এই ভেতরে ঢুকে আসা সেলগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করে মাঝে কি তৈরি করবে, মাঝে মেসোডার্মাল সেল তৈরি করবে। তাহলে এইভাবে একটোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম তৈরি হচ্ছে। আরো স্পষ্টভাবে আরেকটু যদি আমরা দেখি, আমরা তাহলে দেখতে পাবো কি, আমরা তাহলে প্রথমে দেখবো এইটা হচ্ছে ক্লিভেজ হচ্ছে। কি বলেছিলাম, আমরা একটাকে দেখবো একটা ডিস্কের মতন, সরি এমব্রায়োটাকে দেখবো একটা ডিস্কের মতন ইয়কের ওপর ভাসছে। সেই ডিস্কটায় প্রথমে কি হবে, প্রথমে ক্লিভেজ হবে, কোষ বিভাজন হবে। এবং আমি কি বলেছিলাম, যদি প্রচুর পরিমাণে ইয়ক থাকে তাহলে ওপরের দিকে যে কোষ বিভাজনটা হবে সেটা অসম হবে, সেটা পুরো একটাকে ডিভাইড করতে পারবে না, স্বাভাবিক। নিচে তো ইয়ক আছে, সেই ইয়কটাকে তো আর সেল ডিভিশনের মধ্যে আনা যাবে না। তাহলে ওপরের যে সেল লেয়ারটা আছে সেটা কিভাবে এই ক্লিভেজ পারে তৈরি করে একটা একটা করে এইভাবে কোষ বিভাজন হতে থাকবে। কোষ বিভাজন হওয়ার পর এই ইয়কের সাথে এদের মাঝখানে কি তৈরি হবে, একটা সরু হালকা গ্যাপ তৈরি হবে, এটাকে আমরা বলি সাব জার্মিনাল স্পেস, আর উপরে কোষের স্তর। এবার যখন বিভাজন আরো বাড়তে থাকবে তখন কি হবে, তখন উপরে একটা সেল লেয়ার, একাধিক লেয়ার মিলে একটা সেল লেয়ার, পাশে ঘন অংশ, তার তলায় আরেকটা হালকা সেল লেয়ার তৈরি হতে থাকবে। এইটা কি হবে, এইটা হবে নিচের পোর্শনটাকে বলা হয় হাইপোব্লাস্ট। এই জায়গাটা হচ্ছে হাইপোব্লাস্ট। এখনো কিন্তু আমাদের প্রিমিটিভ স্ট্রিক তৈরি হয়নি। তাহলে ওপরের এই সেল লেয়ারটাই ভেঙে নিচের পোর্শনটা হচ্ছে হাইপোব্লাস্ট, আর উপরে একটা সেল লেয়ার তৈরি হয়েছে। এবার যখন প্রিমিটিভ স্ট্রিকটা তৈরি হবে, এই প্রিমিটিভ স্ট্রিক তৈরি হয়ে তখন ইনভ্যাজিনেশন শুরু হবে। এর কিছু কোষ এবার কি করবে, এর কিছু কোষ ভেতরে ঢুকতে থাকবে, ঢুকে এরা আলগাভাবে ভেতরে ছড়িয়ে যেতে থাকবে। এবার দেখা যাবে যে এই যে নিচের যারা হাইপোব্লাস্টটা এরা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে গেছে, ভেতরে একটা কোষের স্তর তৈরি হয়েছে, ওপরে একটা স্তর তৈরি হয়েছে। এই এপিব্লাস্টটা অ্যাকচুয়ালি আমাদের একটোডার্মের কাজ করবে, ট্রান্সফর্ম হবে কিছুদিনের মধ্যে যে একটোডার্ম। তাহলে ওই এপিব্লাস্ট সেল লেয়ারটা যেটা আনডিফারেন্সিয়েটেড ছিল, মানে যেটা ওপরের আর নিচের স্তরের মধ্যে আমরা প্রাইমারিলি কোষের দিক থেকে কোনো রকম চেঞ্জ দেখতে পাইনি, তারা যখন দু জায়গায় অবস্থান করে পূর্ণ লেয়ার তৈরি করবে, তারপরে তাদের মধ্যে গুণগত পরিবর্তন হবে। ওপরের স্তরগুলো থেকে একটোডার্ম, আর ভেতরে নিচের স্তরগুলো তখন এন্ডোডার্মের কাজ করতে থাকবে। আর মাঝখানে যারা খুলে আসবে, এই দুটোর মাঝামাঝি জায়গায় আসবে, দুজনের সংস্পর্শে এসে কি হবে, দুজনের সংস্পর্শে এসে এরা কি তৈরি করবে, মেসেনকাইমাল সেলস, যেখান থেকে মেসেনকাইমাল সেলস এর বেশ কিছু সেল তখন মেসোডার্মাল সেলে কনভার্টেড হয়ে যাবে। তাহলে এইভাবে সেলগুলো নিজেদের অবস্থান অনুযায়ী তাদের চরিত্র পরিবর্তন করতে থাকবে এবং তিনটে কোষের স্তর তৈরি হবে তাদের মুভমেন্টের মধ্যে দিয়ে, এবং তাদের মুভমেন্ট করে নতুন পজিশনে এসে তারা নিজেরা নতুন ভাবে কোষের স্তর তৈরি করবে। এক্ষেত্রে আমরা কি দেখছি, এক্ষেত্রে আমরা দেখছি যে এই যে আমরা এতক্ষণ বললাম যে চিকের এমব্রায়ো, সেই এমব্রায়োর যে গ্যাস্ট্রুলেশন প্রসেস, সেই প্রসেসটা কিরকম দেখতে লাগে আমরা যদি মাইক্রোস্কোপে দেখি বা এমনি দেখতে চাই, তাহলে কি হবে, এই বিভিন্ন জায়গায় কোথাও হেড প্রসেস, এই জায়গাটা যেমন হেনসেন্স নোট তৈরি হয়েছে, প্রিমিটিভ স্ট্রিক হয়ে আলটিমেটলি এইখানে ভেতরে যখন কোষগুলো ঢুকতে থাকবে, ঢুকতে ঢুকতে এটা চেঞ্জ হয়ে একটা এমব্রায়োর স্ট্রাকচার তৈরি হতে থাকবে। এবং এইভাবে আমরা প্রথমে এই যে স্ট্রাকচারটা দেখছি, এই স্ট্রাকচারটা কিন্তু আমরা 24 আওয়ার্স এগ এমব্রায়োকে দেখতে পাই। তাহলে আস্তে আস্তে দেখা যাবে এই হেনসেন্স নোড, প্রিমিটিভ স্ট্রিক, এইটা কিন্তু ছোট হয়ে চলে যাচ্ছে, প্রিমিটিভ স্ট্রিক আস্তে আস্তে পেছনের দিকে চলে যাচ্ছে, পেছনের দিকে চলে গিয়ে একটা বডি অ্যাক্সিস তৈরি হয়ে গেছে, সামনে মাথার দিক এবং পেছনের দিক এইভাবে বডি অ্যাক্সিস তৈরি হয়েছে, হয়ে
তারা কি করছে, এর মধ্যে সোমাইট ফর্মেশন হয়েছে। এবার যে সোমাইট ফর্মেশন হওয়ার পর 4টে সোমাইট বা 6টা সোমাইট, 4টে সোমাইট নরমালি দেখা যাবে, 4 জোড়া। এবার এইটা একটা হেড পোর্শনের মতন অংশ দেখা যাবে এবং পাশের নিচের দিকে টেলের মতন অংশ অ্যাপিয়ার করবে, একটা স্ট্রিক সোজা একটা দণ্ডের মতন এরকম যে স্ট্রাকচার, এটাকে কিন্তু 24 আওয়ার্স এমব্রায়ো হিসেবে আমরা চিক এমব্রায়ো হিসেবে আমরা দেখতে পাবো। তাহলে কি হবে, এখানে যত এগিয়ে যাবে, এগিয়ে যেতে যেতে এটা হচ্ছে, এখানে দেখানো হয়েছে যে প্রিমিটিভ স্ট্রিক আগে লম্বা ছিল, আস্তে আস্তে ছোট হচ্ছে, কিন্তু এই প্রিমিটিভ স্ট্রিক দিয়ে যে সেলগুলো ঢুকছে এবং প্রিমিটিভ স্ট্রিক আর হেনসেন্স নোড দিয়ে ঢুকছে, তারা কিছু মাথার দিকে গিয়ে মাথার সেল, অ্যান্টেরিয়র পার্টের সেল তৈরি করছে। পাশের যে সেলগুলো মাঝখান থেকে যেগুলো ঢুকছে সেগুলো কি হচ্ছে, সোমাইট এবং অন্য সেল তৈরি করছে, যেগুলো মেসেনকাইমাল সেল, যেগুলো মেসোডার্মাল সেল। আর শেষের দিকের অংশগুলো অন্য রকম স্ট্রাকচার তৈরি করছে, টেল রিজিয়ন তৈরি করছে। তাহলে একই সাথে এখানে সেলের মুভমেন্ট হচ্ছে, সেলগুলো একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করছে এবং তাদের নিজেদের গুণগত পরিবর্তন করে তারা এক এক জায়গার সেল তৈরি করতে হেল্প করছে। তাহলে গ্যাস্ট্রুলেশনের পরে যখন লেট গ্যাস্ট্রুলেশন স্টেজ হবে, তখন এরকম বেশ কিছু সেলের স্তর তৈরি হবে এবং তারা নিজেদের নিজেদের অবস্থান অনুযায়ী আলাদা আলাদা জায়গায় গিয়ে আলাদা আলাদা অর্গানের প্রাইমারি যে স্ট্রাকচার সেটাকে ফর্ম করতে হেল্প করবে। এইখানে এই ঘটনাটাকে আরো পরিষ্কারভাবে দেখা যায় আধুনিকভাবে যেসব গবেষণার মধ্যে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি ইউজ করে এখানে দেখা হয়েছে কোনো পার্টিকুলার প্রোটিনকে ট্যাগ করিয়ে দেখা গেছে কোন দিকের সেল কোন দিকে মুভ করছে। এই যে এইখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এখান দিয়ে হেনসেন্স নোড দিয়ে যে সেলগুলো ঢুকছে সেই সেলগুলো ঢুকে কি করছে, মাথার দিকে চলে যাচ্ছে। তার ঠিক হেনসেন্স নোডের পরে যে সেলগুলো তারাও ঘুরে ঘুরে কিন্তু তারাও মাথার দিকে এগোচ্ছে। তার মানে এই যে সেলগুলো, এই সেলগুলো কি করছে, এই সেলগুলো নিউরাল একটোডার্মেরই যে নিউরাল পোর্শন, মানে যেখান থেকে ব্রেন তৈরি হবে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হবে, সেই জায়গাটা সেই নিউরাল একটোডার্ম ফর্মেশনে হেল্প করছে। আর প্রিমিটিভ স্টিকের মাঝের অংশের গা দিয়ে যে সেলগুলো ঢুকছে সেই সেলগুলো কিন্তু মূলত কি তৈরি করছে, মেসোডার্মাল সেলস, মেসেনকাইমাল সেলস, যেগুলো মেসোডার্মাল সেল তৈরি করছে, যেগুলোর থেকে সোমাইট, বডি পার্ট, মাসল, হার্ট, এই বা অন্য অন্য ব্লাড সেল, এই সবগুলো তৈরি হতে হেল্প করবে। আর একদম নিচের দিকে যেটা যাচ্ছে এই পোর্শনটা কি করছে, এই পোর্শনটা এন্ডোডার্ম তৈরি হচ্ছে। আর এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু ঘটছে একটা ব্লাস্টোসিলের মধ্যে, যে ব্লাস্টোসিলটা ফাঁকা ছিল সেই ব্লাস্টোসিলটা কিন্তু এইভাবে সেল দিয়ে ভরাট হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গা ফাঁকা রেখে বাকিটা কিন্তু ভরাট হয়ে যাচ্ছে। তাহলে আমরা আগে কি দেখেছিলাম, আগে দেখেছিলাম যে উপরে একটা সেলের স্তর ছিল, সেই সেলের স্তরটা কিছুটা অব্দি এগিয়ে হাইপোব্লাস্ট, ওপরটাকে বলা হতো এপিব্লাস্ট আর ভেতরটাকে হাইপোব্লাস্ট। কিন্তু এবার এই হাইপোব্লাস্টের ভেতরের দিকের পোর্শনটা, প্রিমিটিভ স্টিকের নিচের পোর্শনটা কিন্তু একদম পরিবর্তন হয়ে গেল তাদের গুণগত দিক থেকে, হয়ে কি তৈরি করলো, এন্ডোডার্ম তৈরি করলো। আর এই হাইপোব্লাস্ট থেকে বেসিক্যালি এর বিভিন্ন রকম এক্সট্রা এমব্রায়োনিক যে মেমব্রেনের কথা বললাম, সেই মেমব্রেনের পার্ট, অন্য পার্ট গুলো তৈরি হবে। আর মাঝের যে পোর্শন সেখান থেকে কি তৈরি হবে, মেসোডার্মাল সেলের অরিজিনের যে অর্গ্যানগুলো, মেসোডার্মাল সেল থেকে যে অর্গ্যানগুলো তৈরি হয় সেইগুলো তৈরি হবে। আর উপরের দিকের পোর্শন থেকে নিউরাল একটোডার্ম তৈরি হবে। উপরে তো লেয়ার রয়েছে, উপরের দিকের সেলগুলো ভেতরে ঢুকে উপরের যে লেয়ারটা আছে তার ভেতরে ঢুকে ভেতরের দিকে বিস্তৃত হয়ে নিউরাল পার্টটাকে তৈরি করবে। এইভাবে আলাদা আলাদা ভাবে মুভমেন্টের মধ্যে দিয়ে এবং নিজেদের পরিবর্তনের মধ্যে দিয়ে গ্যাস্ট্রুলেশনের সময় যে বিরাট ঘটনাটা ঘটে তাতে কিন্তু আমাদের প্রাইমারি অ্যাক্সেস থেকে শুরু করে প্রাইমারি বডি স্ট্রাকচার আমরা তৈরি করতে পারি। এবার এই অবস্থায় এই যে প্রাইমারি বডি স্ট্রাকচার তৈরি হচ্ছে বা ইত্যাদি হচ্ছে, এটা কিভাবে জানা যায় বা কিভাবে করা যায়, এখানে বিজ্ঞানীরা জেনেছিলেন। তার মধ্যে একজন বিজ্ঞানী প্রথমে কিছু একটা এমব্রায়ো ছিল, সেই এমব্রায়ো তে আগার সলিউশন ইউজ করেছিলেন। এই আগার সলিউশন একটা আগার সলিউশন বা আগার চিপ, ছোট ছোট, মানে যেগুলো কি, যেগুলো আমাদের কোষের সাথে কম্প্যাটেবল। এবার সেই আগার বা কার্বন পার্টিকেল, অনেকে কার্বন পার্টিকেল ইউজ করেও দেখেছিলেন যে ওরা ওই আমাদের কোষগুলোর যে মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্টের সাথে তারা যে যে জায়গায় কোষগুলো চলে যাচ্ছে ভেতরে এমব্রায়োর মধ্যে গ্যাস্ট্রুলেশন, সেখানে সেখানে চলে যাচ্ছে। এইটা দেখে তারা বুঝেছিলেন সেল মুভমেন্ট হচ্ছে এবং এই সেলগুলো, যে সেলগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে,
বিভিন্ন জায়গায় গিয়ে তারা কি করছে, তারা অ্যাকচুয়ালি ভবিষ্যতের কোনো অর্গ্যানের প্রাইমারি অংশ হিসেবে ওইখানে অবস্থান করছে। ভবিষ্যতে কোনো অর্গান তৈরি করার আগে তারা নিজেরা নির্দিষ্ট জায়গায় তৈরি চলে যাচ্ছে। যেমন আমি আগের ছোটটায় বলেছিলাম যে সামনের দিকের সেলগুলোর থেকে কি হচ্ছে, নিউরোনাল পার্ট বিভিন্ন রকম তৈরি হচ্ছে, মাঝের দিকের সেলগুলো থেকে মেসোডার্মাল পার্ট। তাহলে এই যে এখানের সেলগুলো নির্দিষ্ট কিছু অংশ তৈরি করার জন্যই ওই জায়গায় এসে ঢুকেছে। আবার সামনের দিকের সেলগুলো নির্দিষ্ট কিছু অংশ তৈরি করার জন্যই সামনের দিকে যাচ্ছে, বা পেছনের দিকের সেলগুলো নির্দিষ্ট কিছু অংশ তৈরি করার জন্যই পেছনের দিকে যাচ্ছে। এখন যদি আমরা চিহ্নিত করতে পারি যে কোন আমরা যদি নির্দিষ্ট করতে পারি যে কোন জায়গার অংশ কে কোথায় যাচ্ছে এবং গিয়ে কোন অর্গান তৈরি করছে, তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে এই জায়গার সেলগুলো আসলে আমাদের পরবর্তীকালে অমুক অর্গান তৈরি করবে। তার মানে যেন আমাদের ওই সেলগুলোর মধ্যে লেখা আছে যে কোন অর্গান তৈরি করতে পারবে। আমরা যেমন হাত দেখে বলার চেষ্টা করে অনেকে, বা কপাল দেখে বলার চেষ্টা করে তোমার ভবিষ্যতে অমুক হবে, তোমার ভবিষ্যতে তমুক হবে, সেরকম যেন আমরা এই সেলগুলো বলতে পারবো যে এই সেলটা এখন দেখছো এখানে রয়েছে, এখন দেখছো উপরে রয়েছে, এই সেলটাই কিন্তু পরে গিয়ে ভবিষ্যতে তোমার নার্ভ তৈরি করবে। তাহলে এটা যদি ঘটনা হয়, তা এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ফেট ম্যাপিং, ভবিষ্যৎ ম্যাপ করা। এটাকে প্রথম যিনি বলেছিলেন তিনি হচ্ছেন ওয়াল্টার ভগট, ভিওজিটি ভগট। প্রায় 1930 সাল নাগাদ উনি এইটাকে বলেছিলেন। ওই আগার চিপ বা অনেক সময় কার্বন পার্টিকেল ট্র্যাকিং করে উনি প্রথমে বলেছিলেন। এখন যেমন এইভাবে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার ফ্লুরোসেন্ট ট্যাগিং করে, তখন তো অত কিছু ছিল না, তখন যেটুকু সামান্য পদ্ধতি ছিল তাতে উনি প্রথম বলেছিলেন যে কিছু এমব্রায়োর এই পোর্শনের সেলগুলো ভবিষ্যতে অমুক জায়গায় গিয়ে অমুক অর্গান তৈরি করতে পারে। সেইটার থেকে তখন এটাকে বলা হলো ফেট ম্যাপিং। তাহলে ফেট ম্যাপটা কি? ফেট ম্যাপ is a diagrammatic representation of the prospective fate of each part of the embryo at an early stage of development. মানে অনেক আর্লি স্টেজেই কোন পার্টটা, এমব্রায়োর কোন পার্টটা কি তৈরি করবে সেটা যদি আমরা নির্দিষ্ট করে বলতে পারি, তাহলে সেইটার যে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন সেটাই হচ্ছে ফেট ম্যাপ। আর ফেট ম্যাপিংটা কি? ওটা একটা মেথড যেটাই ডেভেলপমেন্টাল বায়োলজিতে ইউজ করা হয়। করে কি দেখা হয়, এমব্রায়োর কোন অংশ থেকে কোন অর্গানের জন্ম হয়েছে। এইটা গ্যাস্ট্রুলেশনে খুব ইম্পর্টেন্ট, এবং এইটা বিভিন্ন রকমের ভার্টিব্রেটের ক্ষেত্রে এটাকে আমরা দেখেছি অলরেডি। এটার বেশ কিছু ফেট ম্যাপিং আমাদের করা হয়ে গেছে। যেমন এটা জেব্রা ফিশের ক্ষেত্রে, ফ্রগের ক্ষেত্রে, মাউস বা চিকের ক্ষেত্রে আমরা কি দেখি, এটা হচ্ছে ব্লাস্টুলা ছিল, সেই ব্লাস্টুলার কোন পোর্শনটার থেকে নোটোকর্ড তৈরি হবে, কোন পোর্শনের সেলগুলো, বাইরের দিকের সেলগুলো তৈরি করবে মেসোডার্ম, কোন জায়গাটা নিউরাল এক্টোডার্ম তৈরি করবে, বা শুধু এক্টোডার্ম তৈরি করবে, সেইটা বিভিন্ন ক্ষেত্রে এইভাবে নির্দিষ্ট করা হয়। তেমন এই চিকের ক্ষেত্রে আমরা কি দেখি, চিকের ক্ষেত্রে দেখি আমরা এইটা যদি চিক এমব্রায়ো হয়, প্রথমে ডিসকয়েডাল এমব্রায়ো, তার এই মাঝের পার্টটা এটা যদি প্রিমিটিভ স্টিক হয়, এখান থেকে যে সেলগুলো ভেতরের দিকে ঢুকছে সেই সেলগুলো তৈরি করবে নিউরাল এক্টোডার্ম, নার্ভাস সিস্টেম। তার বাইরের দিকের সেলগুলো তৈরি করবে এপিডার্মাল এক্টোডার্ম, বাকি এক্টোডার্মের পার্ট তৈরি করবে। এবার মাঝের এই পার্টগুলো তৈরি করবে মেসোডার্ম। এই লাল সেলগুলো তৈরি করবে নোটোকর্ড। আর হলুদ সেলগুলো, এইখানের সেলগুলো যারা এখান দিয়ে ঢুকে আসবে, ভেতরের দিকে ঢুকে নিচে পড়ে যাবে, তারা তৈরি করবে এন্ডোডার্ম। আর বাকি যে সেলগুলো সেগুলো তৈরি করবে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। ঠিক যেভাবে এই ফেট ম্যাপটা তৈরি করা হয়েছিল। এখানে কি হচ্ছে, এখানেও একই জিনিস দেখানো হচ্ছে, কোন পোর্শনটা এক্টোডার্ম হবে, কোন পোর্শনটার থেকে নোটোকর্ড হবে, কোন পোর্শনটার থেকে আমাদের নার্ভাস সিস্টেম তৈরি হবে, কোনটা সোমাইট তৈরি করবে, কোন পোর্শনটা হার্ট, ইউরিনারি ট্র্যাক্ট। শুধু এই মেসোডার্ম নয়, এখানে এমনকি নির্দিষ্ট করা গেছে কোন কোন পোর্শন থেকে কি কি অর্গান তৈরি হবে। বাকিগুলোর ক্ষেত্রেও তাহলে
কি কি অর্গান তৈরি হবে এবং কি কি সেল তৈরি হবে, কোথায় ব্লাড ফর্মিং সেল, মেসোডার্মের কোন অংশ থেকে ব্লাড ফর্মিং সেল তৈরি হবে, এইগুলোও কিন্তু নির্দিষ্ট করা গেছে ঠিক এইভাবে পদ্ধতিতে এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে। তাহলে আমরা যদি গ্যাস্ট্রুলেশনটা দেখি, চিকের গ্যাস্ট্রুলেশন, তাহলে কি দেখবো, তার গ্যাস্ট্রুলেশন সময় যদি ফেট ম্যাপ করি তাতে কি বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে জাস্ট রিভিলস দ্যাট দ্য সেলস অফ দ্য এপিব্লাস্ট, বাইরের যে লেয়ারটা ছিল, আর অর্গানাইজড অ্যারাউন্ড দ্য নোটোকর্ড অ্যান্ড নার্ভাস সিস্টেম। উপরের দিকের যে সেলগুলো সেগুলো বেশিরভাগটা নোটোকর্ড আর একটোডার্ম এই জায়গাটা জুড়ে নিজেদের অবস্থান নির্দিষ্ট করবে। সামনের দিকের যে পার্টটা, অ্যান্টেরিয়র পার্ট অফ এপিব্লাস্ট, একটোডার্ম তৈরি করবে, while the cells at the posterior side give rise to mesoderm, পেছনের দিকের সেলগুলো মেসোডার্ম তৈরি করবে, এন্ডোডার্ম তৈরি করবে, আর এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম তৈরি করবে। তাহলে এই প্রিমিটিভ স্টিকের সামনের দিকের সেলগুলো তৈরি করবে একটোডার্ম আর নিউরোনাল সেলের প্রিমিটিভ পোর্শনটা তৈরি করবে, প্রিজাম্পটিভ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি করবে, আর বাকি পোর্শনের মধ্যে কিছুটা পোর্শন তৈরি করবে মেসোডার্ম, এন্ডোডার্ম, আর বাকি অর্গানগুলো তৈরি করবে। তাহলে এইভাবে ফেট ম্যাপ তৈরি করার মধ্যে দিয়ে আমরা এমব্রায়োর ভবিষ্যৎটা কি হবে, কোন জায়গা থেকে কি হবে সেটাকে আমরা বুঝতে পারি। আর এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি ঠিক এরকমই যে অ্যাডভান্সড একটা গ্যাস্ট্রুলেশনের পর একটা অ্যাডভান্সড এমব্রায়ো, লেট গ্যাস্ট্রুলেশনের সময় কি হচ্ছে, এইভাবে এই এমব্রায়োটার স্ট্রাকচার আমরা দেখছি। তার ভেতরে আমরা দেখছি ইয়কটা ক্রমশ ছোট হয়ে আসছে, এই ছোট হয়ে আসা পোর্শনের চারদিকে সেলগুলো ঘিরে যাচ্ছে, এখানে ব্লাস্টোপোর খুব অল্প জায়গায় চলে আসছে, প্রায় থাকছে না, নিচের দিকে মেসোডার্ম, এইদিকে এন্ডোডার্মের বিভিন্ন একটোডার্মের বিভিন্ন লেয়ার, একটোডার্ম, নোটোকর্ড, আর মাঝখানে একটা ফাঁকা পোর্শন দেখা যাচ্ছে। তাহলে এইভাবে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম লেয়ার গুলো তৈরি হচ্ছে, যে এখানে একটা দেখা যাচ্ছে খাজের মতন আছে, আবার এইখানেও একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, আর মাঝখানে এই জায়গাটা ইয়ক থাকছে, আর ভেতরে সমস্ত সেলে এসে ভর্তি হয়ে যাচ্ছে। আর এইটাকে আমরা যদি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি করে ওই এমব্রায়ো, ফার্টিলাইজড এমব্রায়োকে দেখি, তাহলে দেখতে পাবো এর যে সেলের মুভমেন্ট গুলো, সেলগুলো যে বিভিন্ন ভাবে চেঞ্জ করছে, তাদের স্ট্রাকচার গুলো এখানে আমরা দেখতে পাবো। তাহলে এইভাবে আমরা কি পেলাম, এইভাবে আমরা দেখতে পেলাম যে কিভাবে আমাদের গ্যাস্ট্রুলেশন হচ্ছে, মরফোজেনেটিক মুভমেন্ট হচ্ছে, গ্যাস্ট্রুলেশন হচ্ছে। তারপরে আমরা পরের দিন পড়বো অর্গানাইজার কি এবং অর্গান ফরমেশনের প্রসেসটা কিভাবে হচ্ছে। এবার আমরা দু একটা কিছু কোশ্চেন থাকলে আমরা শুনতে পারি। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। শুনি। বায়ু। হ্যালো, হ্যাঁ শুনছি। বলছি ওই এমব্রায়ো কোন অংশটা ভবিষ্যতে কি তৈরি করবে বলেন, মানে কোন অর্গানটা তৈরি করবেন বললেন? এমব্রায়োর কোন অংশটা? আমি এখানে যে ছবিটা দেখালাম, এই ছবিটাই দেওয়া আছে, তার আগের ছবিটাতেও দেওয়া আছে। হ্যাঁ, এই ছবিটা যদি আমরা দেখি তাহলে এই ছবিটার থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনের দিকের সেলগুলো তৈরি করবে একটোডার্ম আর নার্ভাস সিস্টেমের সেল। এটা প্রিমিটিভ স্ট্রিকের মধ্যে দিয়ে যেগুলো ভেতরে ঢুকে আসবে, আমি যে মুভমেন্ট গুলো বলেছি তাতে প্রথমে মাঝের সেলগুলো কি তৈরি করবে, মাঝের সেলগুলো কিছু এন্ডোডার্মাল কিছু সেল তৈরি করবে, এন্ডোডার্মাল অর্গান তৈরি করবে, নিচের সেলগুলো মেসোডার্মাল অর্গান তৈরি করবে, মেসোডার্ম থেকে অরিজিন সেইগুলো তৈরি করবে। যেটা আমরা এখানে আরো দেখেছি যে এখানে কালার দিয়ে দেখানো হয়েছে। হ্যালো, হ্যাঁ এখানে কালার দিয়ে দেখানো হয়েছে। আসবো একটু। হ্যালো, এই ছবিটা দেখলেই বোঝা যাবে যে কোন পোর্শন কোনটা তৈরি করছে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, এখান থেকে কোন ধরনের কোশ্চেন গুলো আসবে সেরকম? আমি তো বোঝানোর জন্য বসেছি, আমি কোশ্চেন
আলোচনা করার জন্য আলাদা করে বসিনি, তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এই পার্টটা ভালো করে পড়তে হবে। আমার ক্লাসটা যদি বোঝা থাকে, আমার আশা, মানে আমি আশা করি এখান থেকে যে কোশ্চেন গুলো আসবে সেগুলো একটা বুঝলে সবকটা পারা যাবে। এখানে অনেক কিছু কোশ্চেন আসতে পারে। আমার কোন পার্ট থেকে কি তৈরি হচ্ছে, মরফোজেনেটিক মুভমেন্টের বিভিন্ন টাইপ, তার এক্সাম্পল কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, এই বহু প্রশ্ন আসতে পারে এখানে এই পার্ট স্যার থেকে। পরীক্ষা কবে হবে? হুম। স্যার ফেট ম্যাপের বিজ্ঞানীর নামটা আরেকবার বলুন, যে বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। ওনার নাম হচ্ছে ওয়াল্টার ভোগট, VOGT, ভোগট। ঠিক আছে? ঠিক আছে স্যার বলছি ওই পিপিটি ফাইলটা কি আমরা পেতে পারি? এটা একটু অসুবিধা, আর এতজনে এইভাবে তো দেওয়াও সম্ভব নয়। তো আমার মনে হয় যে যখন আমি পড়াচ্ছি তখন যদি ভালো করে একটু দেখে রাখা যায়, আমি খুব সহজ ছবি দিয়ে করছি, কোনো জটিল ছবি দিইনি। প্রসেসটা দেখলে আর তার সাথে আমি যদি আমাদের স্টাডি মেটেরিয়ালটাকে দেখি, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা পরিষ্কার হবে। স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, কিন্তু অনেক সময় বোঝানোতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, সেই জন্যই আমি স্যার স্ক্রিনশট করে নিলেই তো হয়ে যাবে। হ্যাঁ স্ক্রিনশট করে নিলেই তো হয়ে যাবে স্যার। হ্যাঁ, সেটা কেউ যদি নেয় সেটা আলাদা তার ব্যাপার, সেটা নিয়ে আমি কিছু বলবো না আর কি। কিন্তু আমার পক্ষে ওটা তো ওইভাবে ডিস্ট্রিবিউট করা সম্ভব নয়। স্যার হ্যাঁ স্যার, স্ক্রিনশট করে নিলাম, না হলে বুঝতে অসুবিধাই হ্যাঁ হবে। ঠিক আছে। স্যার এপিবলিটা একবার বলুন। এখানে এপিবলি দেওয়া আছে, সামনেও আমি এপিবলিটা বলেছি। এইখানে এপিবলি দেওয়া আছে। আমি কি বলেছিলাম? বলেছি যে এপিবলি হচ্ছে থ্রেডিং অফ সেলস। একটা সেল লেয়ার ছিল, সেখান থেকে ওটা যদি স্প্রেড করতে করতে এগোয়, তাহলে ধরে নেওয়া যাক যে আমার কাছে একটা পলিথিন শিটের মতন রয়েছে। এবার সেই শিটটা আমরা কি করি, আমরা টেনে, যদি অনেক সময় দেখা যায় যে আমরা প্যারাফিন পেপার নিয়ে অনেকে কাজ করেছি কিনা আমি জানি না, কেউ যদি কাজ করে থাকে, সেটাকে টেনে স্ট্রেচ করা যায়। পেপারটাকে টেনে স্ট্রেচ করে অনেক বেশি জায়গা আটকানো যায়। ব্যাপারটা এরকম যে আমার সেলগুলো একটা ছোট জায়গায় রয়েছে, একটাই লেয়ারে রয়েছে, এবার সেই সেলগুলোকে স্ট্রেচ করলাম, তাহলে তারা লম্বা হয়ে অনেকখানি জায়গাকে যদি ঢেকে ফেলে, বেশ খানিকটা এর থেকে বেশি জায়গা ঢেকে ফেলে, এই ধরনের যদি মুভমেন্ট হয় সেল নিজে করে, তাহলে সেটা কেপি বলে। বাকি মুভমেন্ট গুলো এখানে দেওয়া আছে। হ্যালো স্যার, আমাদের পরীক্ষা কবে হবে স্যার? কন্ট্রোলার সেকশন, এই কোশ্চেন স্যার ইনভলিউশন পার্টটা একটু বলুন তো, ইনভলিউশন। হ্যালো হ্যাঁ, স্যার, ইনভলিউশন পার্টটা একটু বলবেন। ইনভলিউশন পার্টটা আমি এখানে ছবিটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ছবিটা হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার ইনভলিউশন পার্টটা কোথায়, আমি পরে যখন বললাম, এই প্রত্যেকটা মুভমেন্টই কিন্তু আমি পরের স্লাইড গুলোতে বলেছি। স্যার এই যে ইনভলিউশন কি হচ্ছে, আমার ব্লাস্টোপোরের মধ্যে দিয়ে যে সেলগুলো ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে রোল করে ভেতরে ঢুকে যাচ্ছে গা দিয়ে, সেটাকে ইনভলিউশন বলা হচ্ছে। ঠিক আছে, ধরা যাক যে আমার কিছু একটা সেল লেয়ার রয়েছে, সেটা একটা ছিদ্রের ভেতর দিয়ে ঢুকে গড়িয়ে একটা ভেতরের সেলগুলোর উপর দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে, তবে সেটা ইনভলিউশন। হ্যাঁ কি স্যার বলছেন? ইনগ্রেশনের সময় যে সেলগুলো বেরোচ্ছে, ওই সেলগুলো কি করছে বেরিয়ে, এটা একটু যদি বলেন, মানে কোরম বলেছি আমি, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, ইনগ্রেশনের সময় বেরিয়ে তারা কি করছে, ইনগ্রেশনের সময় আমি প্রথমে যখন বলেছি তখনই বলেছি এগুলো কি করবে, মেইনলি মেসোডার্ম বা নোটোকর্ড এই সেলগুলো তৈরি করছে। ওকে ওকে ওকে, আচ্ছা। স্যার কোন কোন প্রাণীর গ্যাস্ট্রুলেশন বেশি ইম্পর্টেন্ট? সিলেবাসে কি আছে আমি কোশ্চেন করছি, তার উত্তর দাও। আগে সিলেবাসটা দেখো, দেখেছো সিলেবাসে কি আছে? হ্যাঁ স্যার। কটা প্রাণী আছে? বাকিরা কে উত্তর দাও। চিকের পার্টটা তার মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, চিকেরটাই মোস্ট ইম্পর্টেন্ট। চিক বলাই তো চিকেরটাই তো মোস্ট তাহলে, আর ইম্পর্টেন্ট। অন্যগুলো তো আমরা আলোচনাই করছি না। আমি মরফোজেনেটিক মুভমেন্টে সবকিছু দেখানো হয়েছে, সব মুভমেন্ট গুলো চিকের ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু মরফোজেনেটিক মুভমেন্ট আছে, তাই সমস্ত মরফোজেনেটিক মুভমেন্ট দেখানো হয়েছে। বাকিটা আলোচনা করা হয়েছে চিককে নিয়ে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, অ্যালবুমেনটা কি? অ্যালবুমেন আপনি একটা পার্ট বললেন, অ্যালবুমেন অ্যালবুমিন ডিমের সাদা অংশটা। অ্যালবুমিন আমি এখানে কিছু বলিনি। অ্যালবুমিনটা তুমি উত্তর খুঁজে নাও। আমি এই স্যার প্রশ্নের ওয়ান উত্তর দেবো টাইপ না। অফ প্রোটিন। কেননা তোমরা গ্রাজুয়েশন করছো, তোমার অ্যালবুমিন কি এটা অবশ্যই তোমাদের জানা উচিত। তবুও যদি কোনো মনে হয় যে এই প্রশ্নটা করবো কিনা, তবুও আমাকে কোশ্চেন করবে। আমি বকলেও কোশ্চেন করবে, আমি বেশি বকবো না, কিন্তু যদি কনফিউশন থাকে অবশ্যই কোশ্চেন বলো। আর কারো কোন কোশ্চেন আছে? হ্যালো, হ্যাঁ স্যার, বলছি 1930-তে ওয়াটার ভাব যে ডেফিনেশনটা দিয়েছিল, ওইটা ডেফিনেশনটা একটু বলবেন, মানে কি ইয়েতে দিয়েছিল ওটা, যেটা 19 30-তে যেটা বললেন আপনি, ওয়াটার ভাব যে ডেফিনেশনটা দিয়েছিল। ডেফিনিশন আবার কি দেবেন? উনি তো কাজটা করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওই যেটা করেছিলেন, মানে ওই যে হ্যাঁ। নামটা বলছি। ফেট ম্যাপ, ফেট ম্যাপ কি সেটাকে বোঝো, Head mapping। ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। আর তোমাদের তো বাংলায় লিখতে হবে। তোমরা এটাকে নিতে পারো, কিন্তু সেটাকে বাংলা, আমার মনে হয় যে ফেট ম্যাপ কি সেটা বলা আছে। আচ্ছা, ফেট ম্যাপ কি সেটাকে আগে বোঝো, ঠিক আছে? হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ আর্কিনট্রন আর বিলাসিশীলের পার্থক্য কি? হ্যাঁ হ্যাঁ, আর গুড, ভালো কোশ্চেন। এই ওপরেরটা হচ্ছে আর্কেন্টেরন, আর এইখানে হচ্ছে ব্লাস্টোপোর। আসলে ব্লাস্টোপোর আগে বেশি থাকতো, সেই ব্লাস্টোপোরটা ছোট হতে হতে এখানে চেপে যাবে, আর নতুন করে এখানে যে গহ্বরটা তৈরি হবে সেটা হবে আর্কেন্টেরন, ঠিক আছে? তাহলে একটা গহ্বর আগে থেকে ছোট হতে থাকবে আর আরেকটা গহ্বর বড় হয়ে যাবে। এইটা হচ্ছে আর্কেন্টেরন পরে তৈরি হবে, ব্লাস্টোপোর ছোট হয়ে যাবে, আর্কেন্টেরন তৈরি হবে, ওইখানে ইনগ্রেশন হবে, ঠিক আছে? তাহলে আজকের মতন এখানে শেষ করছি, ক্লাসের টাইমও হয়ে গেছে। আমরা আবার পরের দিন নেক্সট পার্টটা করব। হ্যালো স্যার। হ্যাঁ, আবার কি? স্যার বলছি স্যার, আপনি স্যার আমাদের এই গ্রুপে স্যার যুক্ত আছেন? কিসের সাথে? স্যার আমাদের ওই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে স্যার, আপনি একটু যদি যুক্ত হয়ে যান স্যার ভালো হতো। ওই পিপিটি গুলো যদি দিতেন একটু ভালো হতো স্যার। দেখো, পিপিটি আমি শেয়ার করব না, অফিসিয়ালি করতে পারবো না, কিন্তু হ্যাঁ তোমরা যুক্ত করতে পারো। তাহলে সেক্ষেত্রে কোশ্চেন থাকলে আমি ওখানে দেখবো, সেটা অবশ্যই করতে পারো, কিন্তু পিপিটি আমি অফিসিয়ালি কোনো জায়গায় শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে ওটাকে আমি এটা পড়াচ্ছি, আমি এটা বোঝানোর জন্য করাচ্ছি, স্টাডি মেটেরিয়াল আছে। এবং এই পিপিটি গুলো তোমরা যেটুকু দেখছো, যেভাবে তোমরা নিজেরা মনে রাখতে পারো বা কেউ কেউ বলেছে কিভাবে, সেটা তোমরা করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি অফিসিয়ালি শেয়ার করতে পারবো না। হ্যাঁ, যদি পিপিটি পাওয়ার জন্য আমাকে গ্রুপে যুক্ত করার দরকার নেই, যদি কোশ্চেন থাকে আমি উত্তর দেবো তার জন্য। আমাকে যুক্ত করতেই পারো, তো তোমরা যদি যুক্ত করে নাও, কেউ আমার সাথে কন্ট্যাক্ট করো, আমাকে যুক্ত করে নিও। কিভাবে কন্ট্যাক্ট? গ্রুপ অ্যাডমিন করে দেবে। তোমরা যে স্টাডি সেন্টারে আছো সেখানে যিনি কোঅর্ডিনেটর আছেন, একটুখানি কথা বলে নিও। তোমরা যদি কোনো জুওলজি পিজিজেডও, জুওলজি পিজি আছে যেখানে, সেরকম স্টাডি সেন্টারে থাকো, তার স্যার ম্যাডাম এই যে এই লিংকটা কি করে ইউবো কথা বলে নিয়ে আমার কন্ট্যাক্ট নাম্বার স্যারদের বলো যে আমাকে যুক্ত করতে বলা হয়েছে, তাহলে স্যারদের মাধ্যমে আমি ওই গ্রুপে অ্যাড হয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, আজকে এখানে শেষ হলো, আমরা আবার পরের দিন। আজকে বোঝা গেছে তো ক্লাস? হ্যাঁ স্যার। স্যার ক্লাসটা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার, সুন্দর বোঝা গেছে। হ্যাঁ, সেটাই আমি চাই তোমরা বোঝো, ছবিটাকে ভিজুয়ালাইজ করো এবং ভালো করে পড়ো, যাতে ব্যাপারটা মাথায় ঢোকে। আমি কতগুলো নোটস দেবো বা তাতে কোনো লাভ হবে না। ক্লাসটা যদি একটু বেশি রেগুলার হতো তাহলে ভালো হতো। এই বাড়ানো হয়েছে তাও কিছু ক্লাস, আমরা বলেছি হ্যাঁ, আগের তুলনায় অনেকটা বাড়ানো হয়েছে। সেটাই বাড়ানো হয়েছে। ঠিক আছে, আজকে এখানে ক্লাস অ্যাসাইনমেন্ট কবে দেবে? ওকে স্যার, ওকে। নাম্বারটা লেখ। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু বলুন। থ্যাংক ইউ স্যার। কাট করে চলে গেছে। স্যার